আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আর আজকের এই টপিকসটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ, অর্থাৎ একটা বাক্যের ভার্বের রূপটি কেমন হবে সেটি নিরূপণ করা। তো এই রাইট ফর্ম অফ ভার্ব শুরু করার আগে আমাদের বেসিক কিছু ইনফরমেশন জানা খুবই জরুরি। তো আমরা একটু চেষ্টা করব আগে বেসিক তথ্যগুলো জানার জন্য। বেসিক তথ্যের মধ্যে আমরা একটা টেবিল এখানে দেখছি। এই টেবিলে পার্সন সম্পর্কে আলোচনা আছে এবং এই পার্সনগুলো আমাদের চেনে রাখা লাগবে, যে কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল সেটাও আমাদের চেনে রাখতে হবে। কারণ এই পার্সন অর্থাৎ প্রোনাউনগুলি, যে প্রোনাউনগুলি এখানে লেখা হয়েছে, এই প্রোনাউনগুলি সাবজেক্টের জায়গায় বসবে। আর রাইট ফর্ম অফ ভার্বস মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই একটা অংশ। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্টকে কেন্দ্র করে যেহেতু ভার্ব ব্যবহার করতে হবে, তাই আগে আমাদের সাবজেক্টগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। যেহেতু প্রোনাউন সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে বসবে, সেক্ষেত্রে কোনটি সিঙ্গুলার এবং কোনটি প্লুরাল সেটা আমাদের জেনে রাখতে হবে। ওকে, আমরা প্রথমে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখবো আমরা লিখছি ফার্স্ট পারসন, থার্ড পারসন লিখছি এবং সেকেন্ড পারসন আমরা নিচে লিখছি। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই। থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করছি হি, শি, ইট এবং প্লুরাল হচ্ছে দেই। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ এবং সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইউ। এটা একটা বেসিক ধারণা। এবং ভার্বের ক্ষেত্রে এইখানে কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা টেন্স অক্সিলারি হিসেবে জানি। সেই টেন্স অক্সিলারির মধ্যে কিছু অক্সিলারি আছে, কিছু রূপ আছে সিঙ্গুলার এবং কিছু রূপ আছে প্লুরাল। এখানে একটু আমরা লক্ষ্য করে যদি দেখি তাহলে দেখবো ডাস এবং ডু, এই দুটার মধ্যে ডাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ এবং আর এর মধ্যে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং আর হচ্ছে প্লুরাল ভার্ব। ওয়াস এবং ওয়ার এর মধ্যে ওয়াস হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। হ্যাভ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। তো এখানে আমরা একটা ট্রিক্স অবলম্বন করতে পারি স্মরণ রাখার সুবিধার্থে। আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখবো সিঙ্গুলার ভার্বগুলির শেষে এস 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 আছে, আর অন্য যে ভার্বগুলি আছে সেই ভার্বগুলির ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের নিয়মটি প্রযোজ্য নয়। এখন আমাদের এখানে একটু আমরা আরেকটা টেবিল দেখবো। এই টেবিলে আমরা দেখবো যে সাবজেক্ট, কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্বগুলি বসে। আমরা এখানে যদি লক্ষ্য করে দেখি, সাবজেক্ট হিসেবে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। তো টু ডু ভার্বের কোনগুলি হচ্ছে? টু ডু ভার্বের আই এর সঙ্গে আমরা ইউজ করি আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাস, শি ডাস, দে ডু, ইট ডাস। এবং পাস্টের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, সব পার্সনের সাথে সব নাম্বারে আমরা ডিড ব্যবহার করেছি, অর্থাৎ ডিড সবার সাথে ব্যবহার হয়। এবং আরো স্মরণ রাখবো, যখন টু ডু ভার্বগুলি কোনো বাক্যের মধ্যে আসবে, সেই বাক্যে মূল ভার্বটি সবসময় জন্য ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান ফর্মে থাকবে। এবং টু বি ভার্বের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ। এবং এই ভার্বগুলি যদি বাক্যের মধ্যে আসে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এবং পাস্টের ক্ষেত্রে আমরা কি করি? পাস্টের ক্ষেত্রে আমরা ওয়াস ওয়্যার ব্যবহার করলে আমরা আই ওয়াস, উই ওয়্যার, ইউ ওয়্যার, হি ওয়াস, she was, they were, it was। সেক্ষেত্রেও মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এবং টু হ্যাভ ভার্বগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে আই এর সাথে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, দে হ্যাভ, ইট হ্যাজ। এবং পাস্টের ক্ষেত্রে সবার সাথেই আমরা হ্যাড ব্যবহার করি, অর্থাৎ আই, উই, ইউ, হি, শি, দে, ইট সবার সাথেই হ্যাড বসে। এবং এই টু হ্যাভ ভার্বগুলি যদি কোনো বাক্যের মধ্যে আসে, সেক্ষেত্রে যে মূল ভার্বগুলি আছে, মূল ভার্বটি সবসময়ের জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব থ্রি ফর্মে থাকবে। এই বেসিক ধারণাটুকু আমাদের জানা অতীব জরুরি। তারপরে যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে যাব, সেক্ষেত্রে আমাদের টেন্সের যে স্ট্রাকচারগুলি আমরা পড়েছিলাম সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই ক্লাসেও আমরা একটু চেষ্টা করব টেন্সের টেবিলটা একবার দেখার বা স্ট্রাকচার সহকারে। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি ছিল? সাবজেক্টের পরে ভার্ব ওয়ান বা ভার্বের এসিএস আমরা যুক্ত করতাম। পাস্টের ক্ষেত্রে কি করতাম? সাবজেক্টের পরে আমরা ভার্ব টু ব্যবহার করতাম। ফিউচার ইনডিফিনিটে আমরা কি করতাম? সাবজেক্টের পরে উইল দিয়ে ভার্ব ওয়ান ব্যবহার করতাম। মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার নেই, আমরা আগেও জেনেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসেও সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ইট যে কোনো একটি ব্যবহার করে ভার্ব থ্রি ব্যবহার করব।
পাস্টে সাবজেক্ট হ্যাড ভার্ব 3, ফিউচার পারফেক্টে সাবজেক্ট উইল হ্যাভ প্লাস ভার্ব 3। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে একটা বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা যদি দেখি তাহলে সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচারের ক্ষেত্রেও সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই টেন্সের স্ট্রাকচারগুলি আমাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, কারণ এই স্ট্রাকচারগুলি আমাদের স্মরণ না থাকলে আমরা যখন ব্যবহার করতে যাব অনেক ক্ষেত্রে আমাদের বাক্যের সঠিক রূপটি নির্ণয় করা ভুল হয়ে যাবে। তো এখানে একটা নোট আছে, আমরা নোটটা একটু স্মরণ রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক বা নাবোধক বাক্য যখন আমরা তৈরি করতে চাইব তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ও ডাস নিয়ে আসতে হয়। বাক্যের মধ্যে ডু এবং ডাস সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়ে আসতে হয়। যে সকল সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস বা ইএস থাকে, আমরা যদি দেখি ভার্বের সাথে এস ইএস আছে, সেই সকল সাবজেক্টের সাথে আমরা ডাস ব্যবহার করি, আর যেটার সাথে ভার্বের বেস ফর্ম থাকে সেটার সঙ্গে আমরা ডু ব্যবহার করি। এবং মূল ভার্ব যখন ডু বা ডাস বাক্যের মধ্যে চলে আসবে তখন মূল ভার্বটি সবসময় জন্য ভার্ব ওয়ানই হবে। নাম্বার 2, যদি দেখি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক ও নাবোধক বাক্য তৈরি করার জন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিয়ে আসতে হবে এবং মূল ভার্বটি সবসময় জন্য মূল ভার্ব ওয়ান করে রাখতে হবে। এবার আমরা নেক্সট স্লাইডে আসি। এই স্লাইডে আমরা রুলসগুলি একটু জানার চেষ্টা করব। প্রথম যে রুলসটি আছে যে কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। এক্সাম্পল যদি দেখি, হি গো টু স্কুল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে ভার্বের সাথে ইএস যুক্ত করব, হয়ে গেল গোস। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কখন এস বা কখন ইএস যুক্ত করব। তো এখানে একটা নোট আমি অ্যাড করেছি, নোটটা একটু আমরা দেখার চেষ্টা করি কখন ভার্বের সাথে ইএস যুক্ত করতে হয়। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, ও এক্স, জেড থাকে তাদের শেষে আমরা ইএস যুক্ত করতে হবে। আর যদি শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর সামনে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াই এর জায়গায় আই ব্যবহার করবো এবং তারপরে আমরা ইএস যুক্ত করব। উদাহরণস্বরূপ আমরা এখানে লিখেছি যে ফ্লাই, এফ এল ওয়াই, এখানে যেহেতু ওয়াই এর সামনে কনসোনেন্ট আছে তাই আমরা এটা করেছি ফ্লাইস। কিন্তু যখন আবার দেখবো যে ভাওয়েল থাকে তখন ওয়াই কে আর আই এ পরিবর্তনও করতে হয় না, শুধুমাত্র এস যুক্ত করে দিলেই হয়ে যায়। আর এইখানে যদি এই রুলসটা আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে ও ছিল, ও থাকার কারণে তার শেষে আমরা ইএস যুক্ত করেছিলাম। তাহলে আমরা জানি যে কিভাবে কখন এস যুক্ত করতে হবে এবং কখন ইএস যুক্ত করতে হবে। রুলস 2, কোন সেন্টেন্সের মধ্যে এই যে অ্যাডভার্ব গুলো যেগুলো আছে যে অলওয়েজ, অফেন, জেনারেলি, ডেইলি, অকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, এভরিডে, সামটাইমস, এই অ্যাডভার্বিয়াল শব্দগুলি যদি বা এই অ্যাডভার্ব শব্দগুলি যদি কোনো বাক্যের মধ্যে চলে আসে তাহলে ওই বাক্যটিকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গিয়ে যে সকল নিয়ম অ্যাপ্লাই করার প্রয়োজন সেগুলো নিয়ম আমরা অ্যাপ্লাই করব। এক্সাম্পল স্বরূপ এখানে লিখেছি যে হি অলওয়েজ, অলওয়েজ থাকার কারণে বাক্যটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা গো এর সাথে ইএস যুক্ত করবো, অর্থাৎ হি অলওয়েজ গোস টু স্কুল। রুল 3, বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে বা বাক্যের মধ্যে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, স্টিল বা নাও থাকতে পারে, তাহলে বাক্যটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো। এক্সাম্পল স্বরূপ এখানে লিখেছি হি ডু দ্য ওয়ার্ক নাও, এই যে নাও আছে, নাও থাকার কারণে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ ব্যবহার করতে হয়, তাহলে হি এর পরে ইজ বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। ওকে। রুল নাম্বার 4, কোন বাক্যের মধ্যে যদি এই অ্যাডভার্বগুলো থাকে যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি শব্দ থাকলে বাক্যটিকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাই যে সকল নিয়ম অ্যাপ্লাই করার প্রয়োজন সেগুলো আমরা অ্যাপ্লাই করে দিব। আমরা এক্সাম্পল যদি দেখি, লিখছি আই সি হিম রিসেন্টলি, এই রিসেন্টলি শব্দটা থাকার কারণে এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো, অর্থাৎ এখানে আই এর পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ একটা ব্যবহার করবো। আমরা জানি আই এর পরে হ্যাভ বসে, তাই আই হ্যাভ এবং সি হয়ে যাবে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হচ্ছে সিন, তাহলে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। রুল 5 নম্বর রুলসে আমরা কি বলছি, কোনো বাক্য যদি আমরা ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, লাস্ট বা প্রিভিয়াস এর সাথে যে কোনো সময় উল্লেখ থাকে, যেমন লাস্ট নাইট বা লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস সানডে,
প্রিভিয়াস মানডে, এই লাস্ট বা প্রিভিয়াসের সাথে যে কোনো সময় যদি উল্লেখ থাকে তাহলে বাক্যটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। তো পাস্ট ইনডিফিনিট করতে গেলে যা অ্যাপ্লাই করা সেগুলো অ্যাপ্লাই করে দিব। আমরা এক্সাম্পল লিখেছি হি কাম লাস্ট নাইট। লাস্ট নাইট থাকার কারণে পাস্ট টেন্সে লিখবো, আমরা পাস্ট টেন্সের নিয়ম জানি যে সাবজেক্টের পরে ভি টু লিখলে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম লিখলেই হয়ে যায়। তাহলে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে হি কেম লাস্ট নাইট। ওকে, দেন আমরা এই স্লাইডে 6 নাম্বার রুলসটা একটু দেখবো যে কোনো বাক্যে টুডে, টুনাইট, টুমরো, ওয়ান ডে, ইন দ্য ডেজ, ইয়ার্স টু কাম, নেক্সট বা ফলোয়িং বা কামিং বা ইনসুইং, এইগুলার যে কোনো একটার সাথে যদি কোনো সময় উল্লেখ থাকে তাহলে বাক্যটিকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখবো। যেমন এখানে আমরা লিখেছি হি ভিজিট ঢাকা নেক্সট উইক। নেক্সট উইক থাকার কারণে আমরা ফিউচার টেন্স করব, আর হি এর পরে যে ফিউচার টেন্সে আমরা স্ট্রাকচার জানি সাবজেক্টের পরে উইল প্লাস ভার্ব ওয়ান, তাহলে হি উইল ভিজিট ঢাকা নেক্সট উইক। 7 নম্বর রুলস যদি আমরা দেখি যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, হু, হোয়াট, হুএভার, হোয়াটএভার, হুইচএভার, এদের পর আমরা যে ভার্বটা ব্যবহার করবো সবসময় যেন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো, কারণ এগুলা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকলে এগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে জানি, তাই এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। যেমন এক্সাম্পল আমরা লিখেছি হু নোস হার, এখানে এস যুক্ত করেছি কারণ হুকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়। রুল 8, রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। যখন আমরা রিলেটিভ প্রোনাউন দেখবো, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব ব্যবহার করবো সেটি তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসাবো। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। ইট ইজ ইউ হু আর গিল্টি, এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের সামনে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটিকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসাবে জানি। তাহলে এখানে ইউ হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ইউ অনুযায়ী আমরা পরের ভার্বটি ব্যবহার করেছি আর, ইউ আর গিল্টি। রুলস 9, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি অফ, ওয়ান অফ, এদের পরে নাউনটি সবসময় জন্য প্লুরাল হবে কিন্তু তারপরে থাকা ভার্বটি সবসময় জন্য সিঙ্গুলার হবে। আমরা এক্সাম্পল দেখি ইজ অফ দ্য বয়েজ, বয় হয়ে গেছে বয়েজ, নাউন প্লুরাল, ভার্ব করেছি আমরা সিঙ্গুলার, হ্যাজ আ পেন। নাম্বার 10, নাউন ওয়ান প্লাস প্রেপোজিশন প্লাস নাউন ওয়ান, এটা আমরা বোঝার সুবিধার্থে নাউন ওয়ান এবং নাউন টু বলেছি আমরা। প্রেপোজিশনের সামনেও নাউন এবং পরেও নাউন যদি থাকে সেক্ষেত্রে প্রেপোজিশনের সামনে যে নাউনটি থাকবে সেই নাউন অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। এক্সাম্পল দেখি দ্য কালার অফ হিজ আইস, এখানে অফ প্রেপোজিশনের এই পাশে কালার ছিল এবং এই পাশে আইস ছিল, তো আমরা কালার অনুযায়ী ভার্ব ব্যবহার করবো, যেহেতু কালার সিঙ্গুলার তাই এখানে ভার্ব সিঙ্গুলার আমরা ব্যবহার করেছি ইজ। রুল 11, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, as well as, in addition to, এগুলা প্রেপোজিশন বা এগুলোকে আমরা বলি প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশন দ্বারা যদি নাউন যুক্ত হয় সেক্ষেত্রেও আমরা পূর্বের নাউনটি অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। এক্সাম্পল দেখি হি along with his sisters has gone there, আমরা এই যে along with এর পূর্বে হি ছিল, হি সিঙ্গুলার তাই এখানে আমরা ভার্ব ব্যবহার করেছি সিঙ্গুলার, হ্যাজ ব্যবহার করেছি, তাহলে হি along with his sisters has gone there। ওকে, এখানে বেশ কিছু রুলস একসঙ্গে আমরা দেখব। রুল 12, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর বা অর দ্বারা যদি দুটি নাউন যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি করব, পরের যে নাউনটি থাকবে অরের পরে বা নরের পরে যে নাউনটি থাকবে সেটি অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। পরের নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, যদি পরের নাউনটি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। এক্সাম্পল দেখি আইদার জন অর হিজ ব্রাদার্স আর ক্রাইং, এখানে আমরা আর ব্যবহার করেছি, হিজ ব্রাদার্স প্লুরাল হওয়ার কারণে ভার্ব প্লুরাল হয়েছে। 13 নম্বর রুলস যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা ব্যবহার করেছি দেয়ার, দেয়ারের পরে ভার্বটি সিঙ্গুলার হবে, কখন হবে, যখন দেখব তার পরের নাউনটি সিঙ্গুলার, অর্থাৎ দেয়ারের পরের ভার্বটি বসে তার পরে থাকা নাউন অনুযায়ী, নাউনটি সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার। আমরা লিখেছি দেয়ার ইজ আ স্কুল ইন দ্য ভিলেজ, এখানে স্কুল ছিল সিঙ্গুলার, এই স্কুল সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার। 14 নম্বর রুলসে যদি আমরা দেখি, আবার লিখেছি দেয়ার প্লাস ভার্বটি প্লুরাল করেছি যখন পরের নাউনটি প্লুরাল হয়েছে। যেমন এক্সাম্পল বলা হয়েছে দেয়ার আর টু স্কুলস ইন দ্য ভিলেজ, টু স্কুলস প্লুরাল তাই এখানে ভার্ব প্লুরাল আর হয়েছে। রুলস 15, দ্য নাম্বার অফ, দ্য নাম্বার অফ এর পরে নাউনটি প্লুরাল হলেও আমরা এখানে ভার্বটি কেমন করবো, ভার্বটি সিঙ্গুলার করবো। করেছি দ্য নাম্বার অফ বয়েজ, দ্য নাম্বার অফ
বয়েজ ওয়াজ নট গুড। বয়েজ নাউন হয়েছে প্লুরাল কিন্তু ভার্ব হয়ে গেছে সিঙ্গুলার। দা নাম্বার অফ বাক্যের মধ্যে থাকলে ভার্বটি সবসময়ের জন্য সিঙ্গুলারই হবে। রুল 16, এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হবে, ভার্বটি সবসময়ের জন্য প্লুরালই হবে। এখানে নাউন প্লুরাল এবং ভার্বও প্লুরাল, অর্থাৎ এ নাম্বার অফ দেখলে পরে ওই বাক্যে থাকা মূল ভার্বটি সবসময়ের জন্য প্লুরাল আকারে আমরা ব্যবহার করব। এক্সাম্পল, এ নাম্বার অফ বয়েজ হ্যাভ কাম। এখানে নাউনও প্লুরাল হয়েছে এবং ভার্বও প্লুরাল হয়েছে। রুল 17, কোনো বাক্যে দুটি ভার্ব থাকলে, একটা কোনো সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এক্সাম্পল বলা হচ্ছে হি কামস হিয়ার ডান্স। এটা একটা সিম্পল সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব আগেই ছিল কামস, পরে আরেকটি ভার্ব এসেছে ডান্স, তাই আমরা দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেছে ডান্সিং। রুল নাম্বার 18, কোন বাক্যের মধ্যে কিছু ভার্ব টাইপের ওয়ার্ড আছে, যেমন মাইন্ড, ওথ, প্র্যাকটিস, স্টপ, অ্যাভয়েড, কিপ, স্টার্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এনজয়, গেট ইউজ টু। এদের পরে যদি ভার্ব চলে আসে তাহলে আমরা ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। এখানে আমরা এক্সাম্পল লিখেছি স্টপ রাইট, স্টপের পরে ভার্ব চলে আসছে রাইট, তাই আমরা এখানে আনসার করেছি স্টপ রাইটিং। ওকে, আমরা আরো রুলস দেখব। রুলস নাম্বার 19, 19 নাম্বার রুলস বলছে কোনো বাক্যের মধ্যে টু এবং ইনটু ব্যতীত অন্য যে কোনো প্রিপজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। এক্সাম্পল বলছি উই কাম হিয়ার ফর লার্ন, ফর প্রিপজিশন, তাই লার্নের সাথে আমরা যুক্ত করে দিয়েছি আইএনজি ফর লার্নিং। রুলস 20, ফ্রেজাল টু। ফ্রেজাল টু কোনগুলি, যেমন হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অর্ডার টু, অ্যাডিক্টেড টু, ওয়িং টু, ডিউ টু ইত্যাদি। তো এই যে ফ্রেজাল টু যদি হয়ে থাকে, কোনো ফ্রেজের মধ্যে যদি টু আবার থাকে তাহলে তারপরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। এক্সাম্পল বলছি হি কেম হিয়ার উইথ আ ভিউ টু মিট মি, উইথ এ ভিউ টু মিট মি। এখানে মিটের সঙ্গে আমরা আইএনজি যোগ করে করেছি মিটিং, উইথ এ ভিউ টু মিটিং মি। 21, ওয়াইল এর পর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। সাবজেক্ট থাকলে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। আমরা এখানে দেখি while go to ঢাকা, এখানে সাবজেক্ট নাই তাই আমরা করে দিয়েছি while going to ঢাকা I met my friend Rafiq at Rangpur. রুল 22, মুডালস অক্সিলারি এর পরে যখন ভার্ব আসবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা মুডালস অক্সিলারি আগেও জেনেছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইট, ডেয়ার। এই যে মুডালস অক্সিলারি গুলো যেগুলো আমরা শিখেছিলাম তাদের পরে যদি ভার্ব আসে তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এক্সাম্পল হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা বেস ফর্মে আছে তাহলে আমরা আনসারও রাখছি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। 23, টু ডু ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভার্ব থাকে ওই বাক্যে যদি মূল ভার্ব আসে তাহলে ওই মূল ভার্বটি সবসময় জন্য বেস ফর্মে লিখতে হবে। যেমন হি ডিড নট প্লেড, এখানে ডিড হচ্ছে টু ডু ভার্ব, এখানে প্লেড আছে, প্লেড হচ্ছে পাস্ট ফর্ম, আমরা এখানে ব্যবহার করব শুধু প্লে, বেস ফর্ম হচ্ছে প্লে। রুল 24, পজিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি মেক, হ্যাভ, লেট। মেক, হ্যাভ, লেট আমরা পজিটিভ ভার্বের একটা আলাদা ক্লাস আছে, আমরা সেই ক্লাস থেকে পজিটিভ ভার্ব সম্পর্কে ডিটেইল জানবো। এখানে স্মরণ রাখি শুধুমাত্র পজিটিভ ভার্ব হিসেবে মেক, হ্যাভ এবং লেটের পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বের আমরা বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেমন আই মেড মাই সার্ভেন্ট মেড ছিল, এখানে ডাস না, ডু দ্য ওয়ার্ক। সার্ভেন্ট থার্ড পারসন হওয়া সত্ত্বেও এখানে ভার্বের আমরা বেস ফর্মই ব্যবহার করব। Then rule 25, it is time, it is high time, fancy, wish এর পর ভার্বের সব সময়ের জন্য পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, it is time বা it is high time, fancy, wish. এক্সাম্পল it is high time we এবং চেঞ্জ আছে, we ভার্বের পাস্ট ফর্ম করলে we changed our habit। এখানে আরেকটা নোট আমাদের স্মরণ রাখতে হবে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমরা নোটটা ব্যবহার করেছি। it is time এবং it is high time এর পর যদি সাবজেক্ট না আসলে আমরা কি করব, টু প্লাস ভার্ব এর বেস ফর্ম করে দিব। আমরা উদাহরণ লিখেছি ইট ইজ হাই টাইম, এখানে এর আগের বাক্যে উই ছিল, এখানে সাবজেক্ট কিছুই নেই, তাই ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিট। রুল 26, as if, as though, fancy, wish যুক্ত বাক্যে টু বি ভার্ব যেখানে লেখা থাকবে সেই টু বি ভার্বের জায়গায় সবসময়ের জন্য আমরা ওয়্যার ব্যবহার করব। যেমন হি স্পিক্স as if he
were a leader, to be আছে তাই আমরা এখানে সবসময় জন্য were ব্যবহার করব। 27 to be, being এবং having এর পরে যখন ভার্ব বসাতে হবে তখন আমরা ভার্বের past participle form অর্থাৎ verb 3 ব্যবহার করব। having eaten rice I will go, eat আছে তাহলে আমরা verb 3 করলে eaten, having eaten rice I will go। and 28 passive বাক্য, passive বাক্যে to be verb এবং being এবং be এর পর ভার্বের past participle form হয়। আচ্ছা এখানে বি ভার্ব এবং বিনো বি ভার্ব অর্থাৎ যে কোনো বি ভার্ব আসলে বাক্যটি যদি প্যাসিভ হয়ে থাকে সেক্ষেত্রে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হয়। এক্সাম্পল করা হয়েছে এখানে দ্য ওয়ার্ক ইজ ডু আছে তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়। আশা করি এই 28টি রুলস বেসিক রুলস, এই রুলসগুলি যদি আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস অনেকাংশে সহজ হয়ে যাবে।